নমস্কার প্রিয় দর্শক, বন্ধু ও গুণগ্রাহীরা। আমার এই ছোট্ট চ্যানেল কনকের কথাগুলিতে আপনাদের স্বাগত। আমার এই চ্যানেলের যে প্রতিবেদনগুলো আমি তৈরি করি সেগুলো আমার ফেসবুক পেজেও আপনারা দেখতে পাবেন। আপনাদের কাছে অনুরোধ, ইউটিউবে দেখলে পরে আপনারা দয়া করে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার ও কমেন্ট করুন। এই প্রসঙ্গে বলে রাখি, আমার আগের ভিডিও যারা দেখেছেন, যারা লাইক করেছেন এবং সাবস্ক্রাইব করেছেন, যারা শেয়ার করেছেন, তাদের সকলকে আমি আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই। আলাদা আলাদা করে জানাতে পারলাম না, ক্ষমা করবেন। বন্ধুরা, আজকে আমি আমার ব্যক্তিগত জীবনের কিছু কথা আপনাদের বলবো, যা আপনাদের কাছে আপনাদের সঙ্গে ভাগ করে নিতে আমার ইচ্ছে হচ্ছে। আমি মাঝে মধ্যেই এমন করে থাকি। আমার তখন খুবই অল্প বয়স, সম্ভবত 1951 কি 50 সালের কথা। আমার তখন বয়স, আমার 43-এ জন্ম, 7 থেকে 8 বছর হয়তো তখন। আমরা তখন থাকতাম মেদিনীপুর শহরের নিমতলা চকের কাছে। নিমতলা চক এবং তৎসংলগ্ন বটতলা চক ছিল সে সময়ে বাস, মেদিনীপুরের যে বাস চলাচল করত তার প্রধান কেন্দ্র। সেখানে 3টে পেট্রোল পাম্প ছিল, যেগুলো এখনো আছে। তবে এতদিন পরে বাস স্ট্যান্ড চলে গেছে নতুন জায়গায়, কালেক্টরি অফিসের পাশে। তাই এখন এখানে আর সেরকম বাসের চাঞ্চল্য দেখা যায় না। এই বটতলা চক এবং নিমতলা চক কেন্দ্র ঘিরে ছিল অনেক দোকান, যেখানে আর্মেচার ওয়েল্ডিং করা হতো, যেখানে ব্যাটারি চার্জ করা হতো। আর তখন তো ট্রানজিস্টারের যুগ ছিল না, তখন ভাল্ব সেটের রেডিও ছিল। সেই ভাল্ব সেটের রেডিওর দোকান ছিল। উৎসুক ছোট্ট আমি অবসর সময়ে সেই সমস্ত দোকানগুলোতে ঘুরে বেড়াতাম। ছোট হওয়ার কারণে দোকানের যারা মালিক তারা আমায় কিছু বলতো না। অনেক সময় টুকরো টুকরো তার যখন ফেলে দিত, সেগুলো আমি খেলার ছলে কুড়িয়ে নিতাম আর বিস্ময়ের সঙ্গে দেখতাম তাদের কাজ। সেই সময়ে আমি কিন্তু আমার পঠন পাঠন পাঠশালায় প্রথাগতভাবে শুরু হয়নি। তার কারণ আমার বাবা কর্মসূত্রে জেলা ম্যাজিস্ট্রেটের স্টেনোগ্রাফার ছিলেন। কিন্তু আমরা 1947-এ বাংলাদেশ থেকে মেদিনীপুরে আসার পর তার চাকরির ব্যাপারে কিছু
একটা গন্ডগোল সৃষ্টি হয়েছিল, যার জন্য বাবাকে মামলা করতে হয়েছিল এবং মামলা করার জন্য প্রতিশোধমূলক ব্যবস্থা হিসাবে তাকে বারবার বিভিন্ন জায়গায় বদলি করা হয়েছিল। যেমন আমরা মেদিনীপুর থেকে প্রথমে যাই ঘাটাল, ঘাটাল থেকে যাই বীরভূমের সিউড়ি, বীরভূমের সিউড়িতে যখন থাকাকালীন মামলায় বাবার জয় হয়, তখন সরকার পক্ষ থেকে বাবাকে ট্রান্সফার করা হয় ত্রিপুরা। বাবা ত্রিপুরায় যেতে রাজি হননি, ফলে আবার তাকে মেদিনীপুরেই পাঠানো হয়। এই সমস্ত কারণে আমার তখন প্রাথমিক শিক্ষা প্রথাগতভাবে শুরু হয়নি। বাড়িতেই পড়াশুনো করতাম আর অন্য সময় এধার ওধার ঘুরে বেড়াতাম। আমার পায়ের তলায় ছিল সর্ষে আর আমি ছিলাম হাঁ করা ছেলে। পৃথিবীতে যা কিছুই দেখি বিস্ময়ে হতবাক হয়ে থাকতাম, তার দিকে চেয়ে সেই রহস্যের উন্মোচন করার চেষ্টা করতাম। তো বটতলা চক ও নিমতলা চকের বিভিন্ন প্রকারের যান্ত্রিক কর্মকাণ্ড আমাকে যন্ত্রপাতির প্রতি আগ্রহশীল করে তুলেছিল। এখানে সেখানে ঘুরে বেড়িয়ে, আগেই বলেছি, আমি সেই সমস্ত দোকানে দোকানে ঘুরে বেড়াতাম, তার সংগ্রহ করতাম, দেখতাম তারা কিভাবে আলো জ্বালায়, ব্যাটারিতে কি করে কি হয়। আমিও আমাদের বাড়িতে একটা বাক্সের মধ্যে, বড় কাঠের বাক্স, যার মধ্যে আমি ঢুকে যেতে পারতাম, উচ্চতায় প্রায় 4 ফুট 4.5 ফুট, প্রস্থে প্রায় 3 ফুট 3.5 ফুটের মতো ছিল সেই কাঠের বাক্স। সেই বাক্সের মধ্যে আমি আমার নিজস্ব ল্যাবরেটরি বানিয়েছিলাম, এখন হাসি পায়। তার মধ্যে আমি ব্যাটারি দিয়ে তার জুড়ে ছোট বাল্ব জ্বালাতাম, নানা রকম টুকিটাকি কাজকর্ম করতাম সেই অল্প বয়সে। এই সূত্রেই আমার একটা জীবনের প্রচন্ড অভিজ্ঞতা হয়। তখন মেদিনীপুরে ইলিয়াস কোম্পানি বলে বিদ্যুৎ সরবরাহের একটি কোম্পানি ছিল। তারা ডিসি বিদ্যুৎ মেদিনীপুরে সরবরাহ করত। আমাদের বাড়িতেও বিদ্যুৎ ছিল। তো আমি ওই যে তার কুড়িয়ে আনতাম, সেই তার দিয়ে একদিন একটা প্লাগের মধ্যে এক সাইডে একটাই তার পেয়েছিলাম, এক সাইডে একটা তার জুড়ে আমি প্লাগে গুঁজে রেখেছিলাম। সেটা যে কত ভয়াবহ ছিল সেটা বোঝার শক্তি তখন আমার ছিল না। আমার বাবা মাও সেদিকে তেমন কোনো নজর দেননি। সেটা যে একটা মৃত্যু ফাঁদ ছিল তা তাঁরাও বোঝেননি, আমিও বুঝিনি। যাই হোক, ঘটনা প্রসঙ্গে আসি। সেই তার ঝুলে আছে চলে। আমরা তখন, আমার 2 বোন আর আমি বাচ্চা কাচ্চা হিসাবে, একদিন গ্রীষ্মের দিনে, তখন গ্রীষ্মকালে মেদিনীপুরের কালেক্টরি অফিস সকালবেলায় হতো এবং সেই অফিসের সময়কাল ছিল প্রায় 10:30 11টা পর্যন্ত। ভোর 6টায় শুরু হতো, 11টা পর্যন্ত চলত। বাবা অফিস থেকে এসে ঘরে খাটের উপরে বসেছেন
মাও সেখানে ছিলেন। তিনি আগে থেকেই খাটে ছিলেন, রান্না বান্না অনেক আগেই হয়ে গেছে। আমাদেরও ছোটদের স্নান খাওয়া হয়ে গেছে। বাবা সেই গ্রীষ্মের দুপুরে অফিস থেকে এসে একটু বিশ্রাম করে তারপর স্নান করতে যাবেন। তাদের দুজনের মধ্যে কথা হচ্ছে। আমি মায়ের পাশে দাঁড়িয়ে দেয়ালে ঠেস দিয়ে সেই প্লাগ থেকে বার হওয়া যে তারটা ছিল সেটা আঙুলে জড়াতে জড়াতে মায়ের কথা শুনছি। সেই সময় আমাদের পাশের বাড়িতে একটা ঘণ্টার ধ্বনি হলো, শঙ্খ এবং উলুধ্বনি হলো। মা তখন জিজ্ঞেস করলেন, আজকে হঠাৎ কি হচ্ছে? আমি তখন উত্তর দিলাম, আমাদের পাশের বাড়ি একজন উকিল বাবু ছিল। আমি উত্তর দিলাম, মঙ্গলচণ্ডীর পূজা হতে যাচ্ছে। কিন্তু আমি দেখলাম যে আমি মঙ্গল পর্যন্ত শব্দটা উচ্চারণ করতে পারলাম, চণ্ডী শব্দটার উচ্চারণ করতে পারিনি। মঙ্গল শব্দ উচ্চারণ করার পরে আমার চোখের সামনে একটা অন্ধকার নেমে এলো, তার মধ্যে গুটি গুটি আলোর বিন্দু উঠছে নামছে, কানের মধ্যে মধ্যে ভোঁ ভোঁ করে একটা শব্দ হচ্ছে। চৈতন্য কিন্তু আছে আমার। আমি মনে মনে ভাবছি, আমি মঙ্গল শব্দ পর্যন্ত বলতে পারলাম, চণ্ডীটা কেন বলতে পারলাম না? মা বাবাকে কেন দেখতে পাচ্ছি না? আমার কান কেন ভোঁ ভোঁ করছে? এই রকম চিন্তা আমার মনের মধ্যে হচ্ছে। কিন্তু আমার সামনে চোখে আমি কিছুই দেখতে পাচ্ছি না, কালো একটা অন্ধকারের পর্দা। হঠাৎই সেই কালো পর্দা, যেমন ওই যে কি বলে এসএলআর এর শাটার যেমন দুপাশে খুলে আবার বন্ধ হয়ে যায়, তেমনি এখানে বন্ধ হলো না, অন্ধকারের পর্দাটা যেন দুপাশ থেকে সরে গিয়ে আবার আলো হয়ে গেল। আমি দেখলাম আমি মাটির মধ্যে পড়ে আছি, আর আমার পাটা কুঁকড়ে আছে পেটের দিকে। আমি সোজা হচ্ছি। মা তাড়াতাড়ি নেমে এলেন, নেমে এসে তাড়াতাড়ি তুলে বিছানায় তুললেন। আসলে হয়েছিল কি, সেই তারটাতে কোনো জায়গায় একটা কাটা অংশ ছিল। সেই কাটা অংশটা আমি যখন আঙুলে তারটা জড়াচ্ছিলাম তখন আমার দেহের সংস্পর্শে আসে এবং আমি বিদ্যুৎপৃষ্ট হই। ডিসি কারেন্ট থাকার জন্য এবং তারটা আমার হাতে জড়ানোর জন্য আমাকে কারেন্ট টেনে নেয়। এবার মা ভাবলেন যে ছেলেটা মঙ্গল পর্যন্ত বলে থেমে গেল কেন, দিয়ে আমার দিকে তাকিয়ে তিনি এই অবস্থা দেখে আমাকে ধরতে যান। তিনি শরীরে একটা ঝাঁকুনি খান, তিনি সবলে আমাকে ঠেলে দেন। সে ঠেলার ফলে প্লাগ থেকে, প্লাগ পয়েন্ট থেকে প্লাগটা খুলে চলে আসে এবং আমার মায়ের মঙ্গল হস্ত আমাকে আবার জীবন দান করে। আমি জমের দুয়ারের ভিতরেই চলে গিয়েছিলাম, কিন্তু আমার মায়ের মঙ্গল হস্ত আমাকে আবার সেখান থেকে টেনে পৃথিবীতে নিয়ে এসেছিল। আমার ভাগ্যে ছিল মায়ের স্নেহ ভোগ করব। মাকে আমরা সকলে সবসময় বুঝতে পারি না। তিনি আমাদের পৃথিবীতে আনেন, তিনি আমাদের সজীব রাখার সদা সর্বদা চেষ্টা করেন। মায়ের সেই ঋণ আমি শোধ করতে পারিনি, কখনো পারাও যায় না। মায়ের ঋণ কখনো শেষ হয় না। প্রতি
শিশুর সঙ্গে মায়ের একটা আন্তরিক যোগ থাকে, সেটা অনেকে বুঝতে পারে, অনেকে বুঝতে পারে না। যাই হোক, জমের দুয়ার থেকে ফেরার এই গল্প আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। লাইক করবেন, ভালো লাগলে শেয়ার করবেন, আর যারা দেখছেন তাদের মধ্যে যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন। আমাকে এতখানা সময় দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ।